প্রিয় পরীক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ এডুকেশন সাবজেক্টের নতুন একটি ভিডিও আমি তোমাদের সামনে উপস্থাপন করব। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো রর্সা ইঙ্ক ব্লট অভিক্ষা, এই যে প্রজেক্টিভ যে টেস্ট, তার কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। আজকে আমরা প্রথম পর্ব, অর্থাৎ এখানে আমরা কিছু নির্ধারিত এমসিকিউ প্রশ্ন তার উত্তর নিয়ে আলোচনা করব। পরের পার্ট 2তে অর্থাৎ পর্ব 2তে আরও কিছু এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করব। কারণ সমস্ত এমসিকিউ প্রশ্ন তার উত্তর যদি একটি ভিডিওতে আমরা আলোচনা করি তাহলে ভিডিও অনেক বড় হবে। সেই জন্য আমি এটাকে দুটো ভাগে ভাগ করে তোমাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর উপস্থাপন করছি। তো প্রথম যে প্রশ্নটি রয়েছে, রর্সা অভিক্ষা প্রথম কবে প্রবর্তিত হয়? অর্থাৎ একেবারে সোজা সাপটা প্রশ্ন, 1921 সালে। দুয়ে যে প্রশ্নটি রয়েছে, রর্সা অভিক্ষায় ব্যবহৃত মোট কতগুলি ইঙ্ক ব্লট অভিক্ষা রয়েছে? অর্থাৎ 10টি। আচ্ছা, এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি, রর্সা ইঙ্ক ব্লট যে অভিক্ষা তার যে বিষয়বস্তুর ভিডিও আমি আপলোড করেছি, অনেকে দেখেছো, যারা দেখোনি তাদের উদ্দেশ্যে বলছি, এই ভিডিও ডেসক্রিপশানে সেই বিষয়বস্তুর ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, সেগুলি তোমরা সেটি দেখে নাও। তাহলে কিন্তু তোমরা বিষয়বস্তু সম্পর্কে স্বচ্ছ ধারণা তৈরি হবে। এই ধারণার উপর ভিত্তি করেই সমস্ত ধরনের এমসিকিউ প্রশ্নের উত্তর তোমরা করতে পারবে। চলো, তিনে যে প্রশ্ন রয়েছে, নিচের কোনটি রর্সা অভিক্ষার অংশ নয়? লোকেশন, কালার, ইন্টেলিজেন্ট কোশ্চেন আর ডিটারমিনেন্ট। তাহলে এই প্রশ্ন সঠিক উত্তর অবশ্যই অপশান সি, ইন্টেলিজেন্ট কোশ্চেন। এরপরে চারে যে প্রশ্ন, রর্সা অভিক্ষায় সর্বাধিক গ্রহণযোগ্য বিশ্লেষণ পদ্ধতি কোনটি? বলছে ব্যাক সিস্টেম, আর হচ্ছে এক্সনার কম্প্রিহেনসিভ সিস্টেম হয়েছে। তারপরে এখানে আমরা কী বলছি, পিট্রোস্কি মেথডস, আর হচ্ছে যে র্যাপাপোর্ট মেথড। তাহলে এই যে সঠিক যে প্রশ্নগুলো যেগুলো রয়েছে আমাদের ক্ষেত্রে, তাহলে এখানে সঠিক উত্তর, অর্থাৎ আমরা যে বিষয়বস্তুর ভিডিওতে আলোচনা করেছিলাম সেখানে আমরা দেখেছিলাম কী কী, অর্থাৎ বেক সিস্টেম এটি হচ্ছে প্রাচীন পদ্ধতি, এক্সনার যে কম্প্রিহেনসিভ সিস্টেম এটি কিন্তু যথেষ্ট গ্রহণযোগ্য এবং আধুনিক বা সবথেকে বহুল প্রচলিত পদ্ধতি, আর পিট্রোস্কি যেটা আমরা দেখছি এই যে মেথডটি এটি কিন্তু ততটা ঠিক পপুলার বা জনপ্রিয় অতটা নয়। আর র্যাপাপোর্ট যেটি রয়েছে এটি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে, বিশেষ কয়েকটি বিষয়ের ক্ষেত্রে কিন্তু এই পদ্ধতিগুলো ব্যবহার করা হয়ে থাকে। তো এই দিক থেকে যদি আমরা দেখি তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অবশ্যই অপশান বি, এক্সনার কম্প্রিহেনসিভ সিস্টেম। পাঁচে যে প্রশ্নটি রয়েছে, দেখো ফর্ম কোয়ালিটি কী নির্দেশ করে? উত্তরটি সাধারণ কিনা, ছবির সঙ্গে মিল রয়েছে কিনা, প্রতিক্রিয়ার আকার, আর কি রয়েছে রঙের ব্যাখ্যা। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অবশ্যই অপশান বি, ছবির সঙ্গে মিল রয়েছে কিনা সেই বিষয়টি নির্দেশ করে। ছয় যে প্রশ্ন, রর্সা অভিক্ষা কোন শ্রেণীর মানসিক বিকাশ শনাক্ত করতে পারে? মননশীলতা, নির্দোষতা, সিজোফ্রেনিয়া আর স্মৃতিভ্রংশ। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি, সিজোফ্রেনিয়া। এরপরে দেখো সাথে যে প্রশ্নটি রয়েছে, বলছে রর্সা অভিক্ষার প্রতিক্রিয়া সংগ্রহের প্রথম ধাপ কী নামে পরিচিত? বলছে রিপোর্টিং ফেজ, অবজারভেশন ফেজ, ফ্রি অ্যাসোসিয়েশন ফেজ আর ফিডব্যাক ফেজ। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি, ফ্রি অ্যাসোসিয়েশন ফেজ। কারণটা কি না, কারণ দেখো এই ক্ষেত্রে যদি আমরা দেখি প্রথম পর্যায়ে কিন্তু যে বিষয়টি রয়েছে সেখানে রর্সা প্রথম ধাপে পরীক্ষার্থীকে একটি কার্ড দেখে জিজ্ঞাসা করা হয় যে এটা কি মনে হয় তোমার, বা এটা দেখে তুমি কি মনে হচ্ছে। এই ধাপে পরীক্ষার্থী তার কিন্তু তার ব্যক্তিগত বা অবচেতন যে প্রতিক্রিয়া আছে তা কিন্তু সে মুক্তভাবে কি করছে, প্রকাশ করছে। একেই বলা হয় প্রি অ্যাসোসিয়েশন ফেজ। তাহলে সঠিক উত্তর অপশান সি। এরপরে আটে যে প্রশ্নটি রয়েছে, স্তম্ভ মেলানো, বলছে এক্সনার অর্থাৎ স্বাভাবিকভাবে কম্প্রিহেনসিভ স্কোরিং সিস্টেম, তারপর হচ্ছে বেক অন্যতম প্রাচীন স্কোরিং পদ্ধতি, তারপর বলছে র্যাপাপোর্ট, এখানে আমরা স্বাভাবিকভাবে এই যে বিষয়টি রয়েছে এটি কিন্তু আমাদের কি না সাইকো ডায়াগনস্টিক ব্যাখ্যা, অর্থাৎ এই যে বিষয়টি এই বিষয়টি কিন্তু আমাদের সাইকো দিক থেকে যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেই সমস্ত বিষয়গুলো কিন্তু ব্যাখ্যা করে থাকে। অর্থাৎ কি না, এখানে আমরা যদি দেখি যে কোনো ব্যক্তি যে মনোচিকিৎসা বা কাউন্সেলিং সংক্রান্ত যদি কোনো বিষয় থাকে বা তার মধ্যে ইগো কেমনভাবে কাজ করছে, এই বিষয়গুলো কিন্তু এখানে মেজারমেন্ট করা হয়ে থাকে। এরপরে যেটা আমরা দেখতে পাচ্ছি পিট্রোস্কি, এই যে বিষয়টি বলছে সিজোফ্রেনিয়া নির্ণয়ে অধিক কার্যকরী, অর্থাৎ সিজোফ্রেনিয়ার এই যে রোগটি তার মধ্যে বিভ্রম, অসঙ্গতি বা বিকৃতি কতটা মাত্রায় রয়েছে, কিভাবে রয়েছে, যুক্তিসঙ্গত দিক থেকে কতটুকু সে বুঝতে পারছে, এই সমস্ত বিষয় বিশ্লেষণে মুখ্য ভূমিকা পালন করে কিন্তু এই পিট্রোস্কি পদ্ধতি। তো এই যে বিষয়গুলো একেবারে সোজাসুজি রয়েছে, তাহলে অপশান এ আমাদের সঠিক উত্তর। পরে 9 যে প্রশ্নটি রয়েছে আমরা দেখব, বলছে নিচের কোনটি রর্সা অভিক্ষার সুবিধা নয়? কি কি? অবচেতন বিশ্লেষণে সক্ষম, চিকিৎসা পরিকল্পনা সহায়ক, নির্মূল সংখ্যাগত বিশ্লেষণ আর রোগীর প্রতিরোধ ভাঙতে সহায়ক।
আমরা একটু বিষয়টি একটু বুঝে নিই। সঠিক উত্তর তো অবশ্যই নির্ভুল সংখ্যাগত বিশ্লেষণ। কিন্তু কেন হবে এটা? কারণ দেখো, রসায়বিক্ষা মূলত কিন্তু একটি গুণগত বিশ্লেষণ ভিত্তিক প্রজেক্টিভ টেস্ট। ফলস্বরূপ এই যে প্রতিক্রিয়ার যে ব্যাখ্যা অনেক সময় কি হয়, পরীক্ষকের অভিজ্ঞতা বা তার নিজস্বতার উপর বা ব্যাখ্যা ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে। তাহলে এই নির্ভুল সংখ্যাগত বিশ্লেষণ নয়, বরং এটা কি ব্যক্তিসত্তার অন্তর্নিহিত দিক আবিষ্কারের ক্ষেত্রে কিন্তু এটি সাহায্য করে থাকে। তো বাকি যে তিনটে অপশান রয়েছে, অর্থাৎ অবচেতন বিশ্লেষণে সক্ষম, চিকিৎসা পরিকল্পনায় সহায়ক, রোগীর প্রতিরোধ ভাঙতে সহায়ক, এগুলো কিন্তু সঠিক। কিন্তু নির্ভুল সংখ্যাগত বিশ্লেষণ এই বিষয়টি এখানে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় নয়, বা এক্ষেত্রে এই বিষয়টি অপ্রয়োজনীয়, তাই এটি কিন্তু সুবিধা মধ্যে পড়ছে না। তাই অপশান সি সঠিক উত্তর। 10 যে বিষয়টি হচ্ছে, রসায়বিক্ষায় ব্যক্তি যে অংশটি দেখে প্রতিক্রিয়া দেয় তাকে কি বলা হয়? বলছে ফর্ম, কন্টেন্ট, লোকেশন, পপুলারিটি। তাহলে যদি আমরা দেখি যে যে অংশটা দেখে সে প্রতিক্রিয়া দিচ্ছে সেটাকে আমরা কি বলি, তাহলে দেখো এই যে বিষয়টি এটি কিন্তু অবশ্যই যদি আমরা দেখি তাহলে এটা কিন্তু লোকেশান, অর্থাৎ এই অংশটিকে দেখে বা কার্ডের কোন অংশ দেখে সে কীরূপ দেখছে, সম্পূর্ণ নকশা, আংশিক হতে পারে, ছোট হতে পারে ইত্যাদি দেখে কিন্তু সে প্রতিক্রিয়া দিচ্ছে। তাই এটার সঠিক উত্তর হবে অপশান সি, লোকেশান। এরপরে দেখো 11তে যে প্রশ্ন রয়েছে, বিবৃতি এবং কারক। বলছে রসায়বিক্ষা প্রজেক্টিভ পদ্ধতির একটি সীমাবদ্ধতা হলে বিষয়গত ব্যাখ্যার সম্ভাবনা, পরীক্ষকের ব্যক্তিগত মতামত বিশ্লেষণকে প্রভাবিত করতে পারে। দেখো এই বিষয়টি আমরা একটু বিশ্লেষণ করে দেখার চেষ্টা করব। দেখো কি বলা হয়েছে না, একজন ব্যক্তি, অর্থাৎ বলা হয়েছে যে পদ্ধতির সীমাবদ্ধতা হলো বিষয়গত ব্যাখ্যার সম্ভাবনা, অর্থাৎ বিষয়গত যে ব্যাখ্যা রয়েছে সেই বিষয়টি কি, অর্থাৎ পরীক্ষকের যে নিজস্ব দৃষ্টিভঙ্গি তা ফলাফলকে প্রভাবিত করতে পারে। অর্থাৎ কারণটা কি না, কারণ আমরা সব ক্ষেত্রেই দেখি যে পরীক্ষক তার নিজস্বতা, তার অভিজ্ঞতা বা তার বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে তিনি এই বিষয়টিকে ব্যাখ্যা করেন। ফলস্বরূপ কি হচ্ছে, এই বিষয়টি যদি আমরা দেখি তাহলে কিন্তু এদিক থেকে এই বিষয়টির একটি সীমাবদ্ধতা রয়েছে। তো তাই যদি আমরা হয়, কারণটা কি না, পরীক্ষকের মতামত বিশ্লেষণকে প্রভাবিত করছে। ফলস্বরূপ তাহলে কি কারণ এবং বিবৃতি দুটোই কিন্তু তাহলে সত্য, তাহলে এটিও ঠিক কথাই বলা হচ্ছে, এটিও ঠিক বলছে, এবং এই বিষয়টি অর্থাৎ আর এর যথার্থ ব্যাখ্যাও করছে। তাই অপশান এ হচ্ছে কি এর সঠিক উত্তর। এরপর 12তে যে প্রশ্ন রয়েছে, কোনো প্রতিক্রিয়া যদি অধিকাংশ পরীক্ষার্থী দেন তবে সেটিকে কি বলা হবে? তাহলে ম্যাক্সিমাম পরীক্ষা দিচ্ছে পরীক্ষার্থী, তার মানে অবশ্যই সেটা পপুলারিটি, তাহলে অপশান সি সঠিক উত্তর। এরপরে দেখো 13তে যে প্রশ্ন রয়েছে, অর্থাৎ বলছে বেক স্কোরিং সিস্টেম হলো অবচেতন বিশ্লেষণের পদ্ধতি, রসায়বিক্ষা স্কোরিং পদ্ধতি, মানসিক রোগ নির্ণয়ের উপায় আর ব্যাখ্যা পদ্ধতির ভিত্তি। দেখো এই যে বিষয়টি, হয়তো এই বিষয়গুলো তোমাদের মনের মধ্যে একটু বিভ্রান্তি তৈরি করতে পারে যে অবচেতন বিশ্লেষণের পদ্ধতি, মানসিক রোগ নির্ণয় বা ব্যাখ্যা পদ্ধতির ভিত্তি সবের ক্ষেত্রেই কিন্তু ভূমিকা রয়েছে, কিন্তু তা সত্ত্বেও এরা রসায়বিক্ষা স্কোরিং পদ্ধতি হিসেবেই কিন্তু এরা সবথেকে বেশি জনপ্রিয়। এরপরে 14তে যে প্রশ্ন হচ্ছে, রসায়বিক্ষায় ব্যবহৃত বহু রঙের কার্ডের সংখ্যা কত? তাহলে বহু রঙের কার্ডের সংখ্যা কিন্তু 3টি। এরপরে 15তে যে প্রশ্নটি রয়েছে, বলছে ব্যক্তির আত্মছবি বা সেলফ ইমেজ বিশ্লেষণ করা যায় কোন অভিক্ষার মাধ্যমে? সিআইটি, থিমেটিক অ্যাপারসেপশন টেস্ট, সেলফ রিপোর্ট স্কেল, রসা ইংব্লট টেস্ট। তাহলে দেখো এই যে প্রশ্ন, এই প্রশ্নের সঠিক উত্তর আমাদের অবশ্যইভাবে এটা কি হবে না, অপশান ডি সঠিক উত্তর। এবার আমরা এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করব। দেখো বলছে রসা ইংব্লট যে টেস্ট, এটা একটি প্রজেক্টিভ পার্সোনালিটি টেস্ট। তাহলে এটা কাজ কি করে না, যা শিক্ষার্থীর অবচেতন মন বা মানসিকতা, তার যে আত্মছবি বা যেটাকে আমরা সেলফ ইমেজ বলছি, বা তার যে আবেগীয় যে একটা ভারসাম্য রয়েছে বা ব্যক্তিত্বের যে কাঠামো রয়েছে, সেগুলো কিন্তু বিশ্লেষণে এটিকে সাহায্য করে। তাহলে এই অভিক্ষায় আমরা কি দেখতে পাচ্ছি, ব্যক্তির প্রতিক্রিয়া তার নিজস্ব মানসিক যে অভ্যন্তরীণ একটা গঠন বা আত্ম উপলব্ধিকে কিন্তু প্রতিফলিত করছে। তো সেই দিক থেকে যদি আমরা দেখি তাহলে সেলফ ইমেজ এই বিশ্লেষণ করা হয় রসা ইংব্লট টেস্টের মাধ্যমে। তাহলে এই যে রসা ইংব্লট যে টেস্ট, এটার মাধ্যমে যদি আমরা করি তাহলে বাকি অপশানগুলো কেন সঠিক হবে না, এরা কি কাজ করে, তাহলে এই বিষয়টি আমরা একটু দেখব। প্রথম হচ্ছে কি সিআইটি। তাহলে সিআইটি কী করে না, এটি গবেষণা বা কর্মক্ষেত্রে এক ধরনের সাক্ষাৎকার কৌশল, যেখানে আমরা এই সাক্ষাৎকার কৌশল কখনো আত্মবিশ্লেষণের জন্য ব্যবহার করা হয় না, এক কথায় যদি আমরা বলি। এরপরে থিমেটিক অ্যাপারসেপশন টেস্ট, যেটাকে আমরা টিএটি
বলছি। তাহলে এটিও একটি প্রজেক্টিভ টেস্ট হলেও এটি কিন্তু মূলত কাহিনী তৈরি করে ব্যক্তি কিভাবে অন্যের সঙ্গে সম্পর্ক রাখছে বা দেখে অন্যের সঙ্গে সম্পর্ককে সে কী দৃষ্টিভঙ্গি থেকে দেখে সেটি কিন্তু বিশ্লেষণ করা হয়। তো সেদিক থেকে এটিও সঠিক না। আর সেলফ রিপোর্ট স্কেল এই যে বিষয়টি, এটি ব্যক্তির নিজের মতামতের ভিত্তিতে কিন্তু গঠিত হয়। তাহলে সচেতন ব্যক্তিত্ব মূল্যায়নে সহায়ক করছে, কিন্তু আত্মসচেতন বা অবচেতন যে আত্মছবি বিশ্লেষণের ক্ষেত্রে কিন্তু এটি সীমিত। তাহলে এই প্রশ্নের অবশ্যই সঠিক উত্তর অপশান ডি সঠিক। তাহলে 15টি এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর আমরা আলোচনা করলাম। এরপরে আমরা বাকি 16 নম্বর যে এমসিকিউ রয়েছে সেটি আমরা একটু দেখব। দেখো 16তে কী বলছে, রড স্বাভাবিকার কার্ডগুলি মূলত কী দিয়ে তৈরি। তাহলে একেবারে সোজাসাপটা প্রশ্ন, নলেজ নির্ভর প্রশ্ন। কী কী রয়েছে, তাম্র ফলক, ডিজিটাল প্রিন্ট, কালি ছাপা কাগজ আর কাঠের ফলক। তাহলে স্বাভাবিকভাবে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে, অপশান সি কালি ছাপা কাগজ। এরপরে দেখো 17তে যে প্রশ্ন, রড স্বাভাবিকায় প্রতিক্রিয়ার স্বাতন্ত্র্য অরিজিনালিটি বিশ্লেষণ করা হয় কেন। বাস্তবতা যাচাইয়ের জন্য, পরীক্ষকের কল্পনা বুঝতে, পরীক্ষার্থীর সৃষ্টিশীলতা ব্যতিক্রম ভাবনার ইঙ্গিত পেতে, আর ভাষার গঠন পেতে। তাহলে বিশ্লেষণে এই প্রশ্নের সঠিক উত্তর অবশ্যই যদি আমরা দেখি পরীক্ষার্থীর সৃষ্টিশীলতা ও ব্যতিক্রম ভাবনার ইঙ্গিত পেতেই কিন্তু আমরা এই অরিজিনালিটি বিষয়টিকে ব্যবহার করে থাকি। অর্থাৎ এই যে বিষয়টি, উত্তরটি কতটা ব্যতিক্রমধর্মী, কতটা অপ্রচলিত, কতটা অন্যের সঙ্গে পৃথক, সেই বিষয়টি কিন্তু ভাবনা আমাদেরকে জাগিয়ে তোলে। তাহলে অন্যের থেকে পৃথক মানেই তার মধ্যে ক্রিয়েটিভিটি রয়েছে, সৃজনশীলতা রয়েছে, সেটাতে একটা ব্যতিক্রমী ভাবনা রয়েছে তার মধ্যে। তাহলে এই বিষয়টি, সেই জন্যে অরিজিনালিটি বা স্বাতন্ত্র্যকে আমরা বিশ্লেষণ করলে এই বিষয়টি আমাদের মধ্যে উঠে আসবে। এরপরে দেখো 19-এ রয়েছে একই রকমভাবে 18তে একটি প্রশ্ন রয়েছে, বিবৃতি এবং কারণ। রড স্বাভাবিকায় পরীক্ষার্থী একই কার্ডে একাধিক প্রতিক্রিয়া দিতে পারে। প্রতিক্রিয়ার সংখ্যার সীমাবদ্ধতা আরোপ করে। তাহলে এই যে প্রশ্নটি রয়েছে এটা আমরা একটু বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করব। দেখো কি বলছে, রড স্বাভাবিকাতে আমরা পরীক্ষার্থীকে প্রতিটি কার্ড দেখে একাধিক প্রতিক্রিয়া দিতে পারে। স্বাভাবিকভাবে তার প্রতিটি কার্ড দেখতে বলা হয়, তারপরে এর থেকে তার কি মনে হচ্ছে সেটা জানতে চায়। সে যদি চায়, অর্থাৎ পরীক্ষার্থী যদি চায়, একই কার্ডে একাধিক প্রতিক্রিয়া দিতে পারে। যেমন সে ধরো প্রথমে দেখলো সে মুখ, পরে বলছে প্রজাপতি, বা আবার অন্য কিছু দেখছে, এই বিষয়গুলো। কারণটা কি না, এই অভিজ্ঞায় প্রতিক্রিয়ার সংখ্যা নির্ধারণ করে না। তাহলে কি বলছে, এই সংখ্যার সীমাবদ্ধতা আরোপ করে না। তার মানে সংখ্যা যেখানে গুরুত্বপূর্ণ নয়, এটি একটি স্বতঃস্ফূর্ত বা সম্পূর্ণ ব্যক্তি নির্ভর প্রতিক্রিয়ায় বিশ্বাস করে। তাহলে সেই দিক থেকে যদি আমরা দেখি যে উভয় বিবৃতি সঠিক এবং আর এর যথার্থ ব্যাখ্যা করছে। 19-এ যে প্রশ্ন, অরিজিনালিটি নির্দেশ করে কি, বাস্তবতার অনুরূপ, অপ্রচলিত প্রতিক্রিয়া, সাধারণ প্রতিক্রিয়া, রোগের ব্যাখ্যা। অপশান সি বি সঠিক উত্তর। এরপর দেখো 20-তে যে প্রশ্ন রয়েছে, কন্টেন্ট বিশ্লেষণে কি বোঝানো হয়। যে অংশে ছবি দেখা হয়েছে, কী রকম ছবি দেখা হয়েছে, কত সময় লেগেছে, কতটা স্পষ্টভাবে উত্তর দেওয়া হয়েছে ইত্যাদি। অর্থাৎ কন্টেন্ট স্বাভাবিকভাবে কী রকম ছবি দেখা হয়েছে। এরপরে 21-এ যে প্রশ্নটি রয়েছে দেখো, বলছে এক্সনার পদ্ধতি রড স্বাভাবিকায় মূলত কোন ধরনের বিশ্লেষণ করে। ধ্রুপদী বিশ্লেষণ, পরিসংখ্যানমূলক মানচিত্র ভিত্তিক, কেবল গুণগত, আর মৌখিক মূল্যায়ন। তাহলে এক্সনার পদ্ধতি রড স্বাভাবিকায় মূলত কোন ধরনের বিশ্লেষণ করে থাকে। দেখো এই প্রশ্নটি আমরা এবার একটু ভালো করে বুঝবো। দেখো এই যে বিষয়টি বলছে যে এক্সনার কম্প্রিহেনসিভ যে সিস্টেম, এটি কিন্তু রডসার সবচেয়ে আধুনিক এবং মান্য, এবং যদি আমরা দেখি যে গাণিতিকভাবে সংগঠিত একটা বিশ্লেষণ পদ্ধতি। তাহলে এটি মূলত কি করে না, পরিসংখ্যানমূলক অর্থাৎ বিশ্লেষণের মাধ্যমে শিক্ষার্থী যে প্রতিক্রিয়াগুলোকে স্কোরে ট্রান্সফার করে। এইভাবে এই পদ্ধতির মাধ্যমে রডসার অভিজ্ঞতার যে বিশ্লেষণ, সেগুলোকে আমরা অব্যক্তিগত, যেটাকে ব্যক্তিগত প্রভাব থাকে না, এবং বৈজ্ঞানিক রূপ দেওয়া সম্ভব হয়। তো সেই জন্য যদি আমরা দেখি তাহলে এই বিষয়টি পরিসংখ্যানমূলক এবং মানচিত্রভিত্তিক বিশ্লেষণ করতে সাহায্য করে, অর্থাৎ পরীক্ষার নির্ভরযোগ্যতা এবং যথার্থতাকে অনেক অংশে বাড়িয়ে তোলে। এরপর আমরা 22-এ যে প্রশ্নটি রয়েছে, রডসা অভিজ্ঞতার দ্বিতীয় ধাপের নাম কি। ইনকোয়ারি ফেজ, অ্যাডজাস্টমেন্ট ফেজ, ইন্টারপ্রিটেশন ফেজ, আর ফিডব্যাক ফেজ। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অবশ্যই অপশান এ ইনকোয়ারি ফেজ। কারণটা কি না, আমরা বিষয়বস্তুর ভিডিওতে আমি তোমাদের সামনে উপস্থাপন করেছিলাম যে এই যে রডসার অভিজ্ঞতা পরিচালনার যে পদ্ধতি, এটা দুটো ফেজে হয়। অর্থাৎ ফার্স্ট ফেজ কি, ফ্রি অ্যাসোসিয়েশন ফেজ, অর্থাৎ এখানে উত্তর সংগ্রহ পর্ব, আর যেটা হচ্ছে গিয়ে ইনকোয়ারি ফেজ, যেখানে জবাব বিশ্লেষণ পর্ব, অর্থাৎ সেখানে পরীক্ষার্থীকে কিছু আর ধরনের কিছু জবাব বিশ্লেষণ বা জবাব এবং প্রতিক্রিয়া এই বিষয়টুকু হুবহু নোট করেন এই পর্যায়ে। তাহলে এটা সেকেন্ড ফেজ। তাহলে কী হবে, ইনকোয়ারি ফেজ।
পরে যে প্রশ্ন রয়েছে 23-এ যে প্রশ্ন বলছে রর্ষা অভিক্ষায় দেওয়া প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে কি বিশ্লেষণ সম্ভব নয়। তাহলে আবেগ নিয়ন্ত্রণ, বুদ্ধিভিত্তিক শৈলী, উচ্চতা, ওজন, আত্মসংজ্ঞা। অবশ্যই অপশান সি, উচ্চতা এবং ওজন। 24-এ যে প্রশ্ন রয়েছে দেখো, বলছে র্যাপাফোর্ড শেফার মেথড এটি কি। তাহলে এই যে র্যাপাফোর্ড শেফার মেথড এই যে পদ্ধতি বা যেটাকে আমরা বলছি এটি আসলে কি করে। উদ্দীপক প্রদানের পদ্ধতি, মানসিক রোগ নির্ণয়ের প্রক্রিয়া, রর্ষা অভিক্ষার ব্যাখ্যা পদ্ধতি আর পজিটিভ স্কোরিং স্কেল। তাহলে স্বাভাবিকভাবে রর্ষা অভিক্ষার ব্যাখ্যা পদ্ধতি। এরপর দেখো 25-এ যে প্রশ্ন, বিবৃতি অর্থাৎ কতগুলো রয়েছে সেগুলোকে দেখে আমাদের কোনটি ঠিক কোনটি ভুল সেটি নির্বাচন করতে হবে। বলছে ফ্রি অ্যাসোসিয়েশন পর্বে পরীক্ষার্থী স্বাধীনভাবে উত্তর দেয়, আর ইনকোয়ারি ফেজে প্রতিক্রিয়ার ব্যাখ্যা চাওয়া হয়। এক্সটার্নাল সিস্টেম হলো একটা মৌখিক অভিক্ষা, লোকেশন, রং, গতি সব কিছুই বিশ্লেষণযোগ্য মানদণ্ড। তাহলে এই যে বিষয়টি রয়েছে, যে বিষয়টি যেখানে আমরা কি দেখতে পাচ্ছি, বলছে যে ফ্রি অ্যাসোসিয়েশন পর্বে যেটা আমরা পরীক্ষার্থীর কি জানতে চাওয়া হয়, স্বাধীনভাবে উত্তর দিতে দেওয়া। দেখো একটু আগে আমরা পড়লাম যে অভিক্ষা পরিচালনার যে পদ্ধতিগুলো রয়েছে সেই পদ্ধতিগুলোর মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, প্রথম যে পদ্ধতি বা ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে কি ফ্রি অ্যাসোসিয়েশন। তাহলে এখানে যেটাকে আমরা বলা হয় উত্তর সংগ্রহ পর্ব, অর্থাৎ পরীক্ষার্থী সম্পূর্ণভাবে স্বাধীনভাবে তার প্রতিক্রিয়া জানানোর সুযোগ সে পেয়ে থাকে। তাহলে এটি অবশ্যই সঠিক উত্তর, তাহলে এটি সঠিক। এরপর হচ্ছে ইনকোয়ারি ফেজে প্রতিক্রিয়ার ব্যাখ্যা চাওয়া হয়। তাহলে দেখো ইনকোয়ারি যে ফেজ, এখানে পরীক্ষক কী করেন, তার প্রতিক্রিয়া যে ব্যাখ্যা জানতে চান, অর্থাৎ কোন অংশ দেখে তার এমন মনে হয়েছে, কেন তিনি এমন ধরনের কথা উত্তর দিচ্ছেন, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো। তাহলে এটিও সঠিক। বলছে এক্সটার্নাল সিস্টেম হল একটি মৌখিক অভিক্ষা, নয় এইটি কিন্তু সঠিক নয়, কারণটা কিনা এটি একটি পরিসংখ্যান ভিত্তিক বিশ্লেষণ পদ্ধতি, যা রর্ষার অভিক্ষাতে যে স্টুডেন্টরা যে প্রতিক্রিয়া যে দিচ্ছে সেই প্রতিক্রিয়াগুলোকে কী করে স্কোরে ট্রান্সফার করতে সাহায্য করছে। তাহলে এটি সঠিক নয়। আর কি বলা হয়েছে, লোকেশন, রং, গতি এ সব কিছুই বিশ্লেষণযোগ্য মানদণ্ড। হ্যাঁ অবশ্যই সঠিক, তাহলে এগুলোকে সবই কিন্তু বিশ্লেষণযোগ্য মানদণ্ড। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, 1, 2 আর 4 সঠিক। তার মানে সঠিক উত্তর তাহলে কত হচ্ছে, অপশান এ সঠিক। 26-এ যে প্রশ্ন রয়েছে আমাদের সামনে দেখো, রর্ষা অভিক্ষার ব্যাখ্যার প্রধান সীমাবদ্ধতা কোনটি। কার্ডের সংখ্যা বেশি, কালিচ্ছব অস্পষ্ট, বিশ্লেষণে অনেক সময় ব্যক্তি নির্ভর আর সময় কম লাগে। স্বাভাবিকভাবে বিশ্লেষণ অনেক সময় ব্যক্তি নির্ভর। তারপরে 27, রর্ষা অভিক্ষায় যে প্রতিক্রিয়াগুলি বাস্তব জগতের সঙ্গে তুলনামূলক মিল রাখে তাকে কী বলা, হাই কোয়ালিটি, লো ফ্রম কোয়ালিটি, গুড ফ্রম কোয়ালিটি, পপুলার রেসপন্স। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি, গুড ফ্রম কোয়ালিটি। 28, রর্ষা অভিক্ষায় কালিচ্ছব তৈরি পদ্ধতি কোথা থেকে অনুপ্রাণিত, শিল্পকলা ধারা, ফ্রয়েডের থিওরি, কাগজ ভাঁজ করে প্রতিসরণ সৃষ্টি, প্রাচীন ভারতীয় পদ্ধতি। অবশ্যই অপশান সি, কাগজ ভাঁজ করে প্রতিসরণ সৃষ্টি। অর্থাৎ কি না, রর্ষা যে ইঙ্ক ব্লট যে অভিক্ষায় যে ব্যবহৃত যে বিভিন্ন নকশাগুলি, বিমূর্ত যে নকশাগুলি, এগুলি কিন্তু উৎপত্তি হয়েছে কাগজে কালি ফেলে সেটাকে ভাঁজ করে পরে সেটাকে খুলে উভয় পাশে যে একটা কী বলা যেতে পারে প্রতিসম যে একটা বিমূর্ত ছোপ বা ছাপ তৈরি হচ্ছে তার মাধ্যমে। অর্থাৎ এই পদ্ধতি থেকেই রর্ষা অনুপ্রাণিত হয়েছেন, সেই জন্য তিনি 10টি নির্বাচিত ইঙ্ক ব্লট কার্ড তিনি তৈরি করেছেন। এটি কোনো শিল্পকলার নির্দিষ্ট ধারা নয়, এটি কোনো ফ্রয়েডীয় তত্ত্ব নয়, এটি কোনো ভারতীয় পদ্ধতি থেকেও ধার করা বিষয় নয়। এটি স্বাভাবিকভাবে কাগজ ভাঁজ করে প্রতিসরণ সৃষ্টি করার এই পদ্ধতি থেকেই তিনি অনুপ্রাণিত। এরপরে সবশেষ যে প্রশ্নটি রয়েছে দেখো 29-এর দাগে কী রয়েছে, বলছে রর্ষা অভিক্ষায় ব্যবহৃত কার্ডগুলির কোন বৈশিষ্ট্য পরীক্ষার্থীর ডিটারমিনেন্ট বিশ্লেষণে প্রধান ভূমিকা রাখে। নকশা জনপ্রিয়তা, কালিচ্ছপের রং, গতি, আকার, পরীক্ষকের দৃষ্টিভঙ্গি, শিক্ষার্থীর পূর্বজ অভিজ্ঞতা। অবশ্যই অপশান বি, কালির ছোপের রং, গতি ও আকার। তাহলে এই ছিল 29টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর। এর পরের ভিডিওতে অর্থাৎ পর্ব 2তে আরও কিছু এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আমি তোমাদের সামনে ভিডিও আকারে নিয়ে আসবো। আশা করি এই যে 29টি প্রশ্ন তোমরা দেখলে এবং এর প্রত্যেকটি প্রশ্ন ধরে ধরে যেভাবে আমি বিস্তারিত ব্যাখ্যা করলাম, আশা করি তোমাদের বিষয়টি বুঝতে এবং সমস্ত ধরনের প্রশ্নের উত্তর করতে অনেকটাই সুবিধা হবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাহলে তোমাদের প্রস্তুতিও ভালো হবে, আমারও ভালো লাগবে। ভালো থেকো, খুব ভালো করে পড়তে থাকো।